আপনার কালকে সতীশ বাবুর সাথে ফার্স্ট ডেট, কিন্তু আপনার মুখে তো কোনো এক্সাইটমেন্টই নেই, বরং আপনাকে দেখে টেন্সড মনে হচ্ছে। নাকি আপনার মনে যেটা চলে সেটা মুখ দেখলে বোঝা যায় না? আসলে বিষয়টা কি হয়েছে জানেন তো, তাড়াহুড়ো করে অফিস থেকে বাড়িতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম সুপাত্রের সামনে। 10 মিনিটের কথা হতে না হতে বাড়ির সবাই মিলে রাজি হয়ে গেল বিয়েতে। আপনি বলুন, এই 10 মিনিটের কথায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব? সারা জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, আপনি বলুন সত্যি I'm so sorry। আমি জানি না এভাবে রাস্তায় হঠাৎ করে চিৎকার করে, আসলে মনে যেটা চলছিল সেটাই মুখ দিয়ে বেরিয়ে এসেছে। আপনি সরি কেন বলছেন? দেখুন, আপনি যে কথাগুলো বললেন সেটা শুনে আমি দুটো ব্যাপার বুঝলাম। এক, যে আপনার মনে যা চলে সেটাই আপনার মুখ দেখলে বোঝা যায়। আর দুই, এই যে টেনশনে আছেন আপনি, যে বিয়েটা ঠিক করছেন কি করছেন না, এটা নিয়ে আপনি অনেক ভাবছেন, মানে সেই জন্য আপনার এক্সাইটমেন্ট কম, টেনশন বেশি, কি তাই তো? কথাটা হয়তো আপনি একদম ঠিকই বলেছেন। আসলে কি জানেন তো, এই ডেট বস্তুটা মানে এরকম তো নয় যে বন্ধু বান্ধবদের সঙ্গে গেলাম, আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর বাড়ি ফিরে এলাম। এটা তো একরকমের পাকা দেখায়, তাই আমার জন্য না এটা খুব ডিফিকাল্ট। আর সত্যি বলতে কি জানেন তো, আমি না সতীশকে আরেকটু বেশি চিনতে চাই, আরো কাছ থেকে বুঝে নিতে চাই। বুঝেছি ম্যাডাম, মানে সেমিফাইনাল অবধি যেই ব্যাপারটা আপনি এগিয়েছেন সেটা ফাইনাল অবধি এগোবে কিনা সেই জন্যই এই ডেটটা, তাই তো? তাই কালকে ডেটে যাচ্ছেন, মানে কাল কেন, হয়তো আরো কয়েকবার ডেটে যাবেন। কিন্তু সমস্যাটা কি জানেন তো, সমস্যাটা হলো এটাই, আমি কি খাবো না করবো, কোথায় যাবো না যাবো, কিভাবে বসবো কিভাবে দাঁড়াবো, কতটা হাসবো কতটা কথা বলবো, সবকিছু একজন কেউ অবজার্ভ করবে, তারপরে আমাকে নাম্বার দেবে। সেটা আমি একদম সহ্য করতে পারি না। ছেলেদের কি বলুন তো, ছেলেরা হ্যাঁ বলে মনে করে একদম ধন্য করে দিয়েছে, আর আমাদের এই রক্ষণশীল সমাজ সেটাকেই মেনে নেয়। মেয়েদের দিকটা কিন্তু কেউ ভাবার চেষ্টা করে না। আপনি বলুন না, মেয়েদের দিকটাকে সত্যি আমি আবার আই এম সো সরি, আমি বারবার এভাবে যা খুশি তাই বলে যাচ্ছি, একবারের জন্য ভাবছি না যে কেন সরি বলছেন। বললাম না, নো সরি নো থ্যাংক ইউ, এখন তো আমরা ফ্রেন্ডস, তাই না? একটাও ক্যাব পাচ্ছি না। চিন্তা করার কোনো দরকার নেই, আপনি ক্যাব না পেলে আপনাকে সেফলি বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমার। কিন্তু এই যে আপনি দোটানার মধ্যে আছেন, এই পুরো ব্যাপারটার জন্য আমার কাছে একটা সলিউশন আছে। সলিউশন? হ্যাঁ, আমার মনে হয় এই সামনে একটা ধাবা আছে, এখানে গিয়ে আপনার একটা টেস্ট ড্রাইভ করে নেওয়া উচিত। কি টেস্ট ড্রাইভ? হ্যাঁ, টেস্ট ড্রাইভ। ঠিক যেইভাবে নতুন গাড়ি কেনার আগে মানুষটা টেস্ট ড্রাইভ নেয়, ঠিক সেইভাবে সতীশ বাবুর সাথে ডেটে যাওয়ার আগে আপনার একটা টেস্ট ড্রাইভ নিয়ে নেওয়া উচিত। মানে আপনি ধাবায় যাবেন, ওখানে আমি হবো সুপাত্র, আর আপনি তো স্বয়ং আপনি শ্রী। মানে এই পুরো ডেটের আমরা রিহার্সাল করে নেব, দেখবেন হয়তো আপনার টেনশনটা অনেকটা কমে যাবে। মেশিনের বিষয়ে আপনার অনেক নলেজ আছে সেটা তো জানি, আপনার কি ডেটের ব্যাপারেও অনেক নলেজ আছে? এই না না, আসলে এই ডেটের ব্যাপারে আমি বড়ই কাঁচা। আমি ঠিক এর আগে কখনো ডেটে যাইনি, কিন্তু আমার বন্ধুরা অনেকবার ডেটে গেছে, ওদের থেকে এইসব আইডিয়া পেয়েছি। এত ভাববেন না, চলুন। বেশ, আপনি আমাকে অনেক ব্যাপারে অনেক সাহায্য করেছেন, আর জীবনের এই এত বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য সত্যি আমার সাহায্যটা খুব দরকার। চলুন তাহলে। চলুন। ওগো শুনছো? বলছি মেয়ে তো এখনো বাড়ি ফিরলো না গো। সে কি? ও তার মানে এত রাতে অত দূর থেকে কিছু পাচ্ছে না? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। এই সোমা, তাড়াতাড়ি স্ত্রীকে একটা ফোন করতো, দেখো কোথায় আছে। আমি ফোন করছি। আরে কি করছেনটা কি? মানে আপনি না, দেখুন আপনি একটা ছেলেকে ডেটে যাওয়ার জন্য হ্যাঁ বলেছেন, তাকে আপনাকে ওয়েলকাম করতে দিন, তাকে একটু খাতির করতে দিন, তাহলেই তো বুঝবেন
যে ছেলেটার কাছে আপনি কতটা মূল্যবান, বুঝেছেন? আর হ্যাঁ দেখুন, সব থেকে আগে দেখবেন যে ছেলেটা আপনার জন্য কি টেবিল বুক করেছে, 2 সিটার না 4 সিটার? 4 সিটার মানে 4 সিটার কি হবে? আরে কারণ আছে, দেখুন দেখুন 4 সিটারে আপনার চেয়ারের পাশে আরেকটা চেয়ার থাকবে, আর সেই চেয়ারে থাকবে আপনার এই মূল্যবান ব্যাগটা থাকবে, বুঝেছেন? তাহলে তো আপনি রিল্যাক্স ফিল করবেন, নাহলে আপনার টেনশন হবে, রিল্যাক্স ফিল করবেন না। এবার বসুন। হ্যাঁ, এই তো এবার আপনি রিল্যাক্স ফিল করছেন, এইভাবেই শুরু হবে, বুঝলেন? আমি এতদিন ভাবতাম যে আপনাকে মুখে তালা দিয়ে রাখলে বেশি ভালো লাগে, কিন্তু এখন যে আপনার অন্য রূপ দেখছি, একজন দায়িত্ববান লোকের মতো আপনি কথা বলছেন। না না না, এত আগে প্রশংসা করলে চলবে না। আগে আপনাকে ভাবতে হবে যে আপনি কমফোর্টেবল ফিল করছেন কিনা, মানে আপনার রিল্যাক্স লাগছে কিনা, নাকি আপনার মনে হচ্ছে যে আপনি একটা নাটকের মঞ্চে এসেছেন, আপনাকে একটা পাঠ দেওয়া হচ্ছে আর আপনি স্ক্রিপ্ট থেকে ডায়লগ মনে করে করে বলছেন। কি স্ক্রিপ্ট? মানে বুঝতে পারছেন তো? দেখুন, আমি না বলে থাকতে পারছি না, আপনি কিন্তু এই বিষয়ে যথেষ্ট এক্সপিরিয়েন্সড একজন মানুষ। আপনি তো পুরো মাইন্ড রিডার, মানে আমার ভেতরের হেজিটেশনগুলো কি করে বুঝতে পারছেন? কিন্তু আমি বুঝলে যে হবে না, আপনার সতীশবাবু বুঝছে কিনা সেটা ইম্পর্টেন্ট। যেটা বলার ছিল সেটা হলো যে যে আপনি যখন একটা জায়গায় যাবেন 15 মিনিট পরে, মানে ডেটের 15 মিনিট পরে আপনি কমফোর্টেবল ফিল করছেন কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। 15 মিনিট পরেও যদি আপনি কমফোর্টেবল ফিল না করেন, তাহলে কিন্তু গন্ডগোল আছে। কিন্তু আমার তো এখন এখানে কোনো অসুবিধাই হচ্ছে না, মানে গন্ডগোল কিছু তো মনেই হচ্ছে না। ইউ আর মেকিং মি সো রিল্যাক্সড। বরং আমার খিদে পেয়ে গেল, জানেন তো? আপনার খিদে পেয়েছে? আরে আগে বলবেন তো। বলছিলাম এরকম একটা জায়গায় খেতে আপনার কোনো অসুবিধা হবে না তো? এখানে এসব কি বলছেন আপনি? অসুবিধা কেন হবে? হবে না তো? না না, আমার কোনো অসুবিধা নেই। ও নেই? দাঁড়ান তাহলে, ভাই একটু শোনো, এসো 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 এসো। এই তো। হ্যাঁ বলো, সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, এইবার বলো। হ্যাঁ আমি বলছি, কিন্তু তার আগে একটা কথা বলে নি আপনাকে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি এইসব জায়গায় খেতে অভ্যস্ত নন, তাই জিজ্ঞেস করলাম না আপনাকে। কি যে বলেন না, আপনি একা একা খাবেন আর আমি খাবো না, তা কখনো হয়? দাঁড়া, শোনো না, বললাম তোমার এখানে ফেমাস যেটা আছে সেটা আমাদের দাও, ওই তন্দুরি রুটি আর সাথে চানা মশলা দাও। এই আপনাদের খাবার। থ্যাংক ইউ। আচ্ছা আমি তাকে ছাড়া দিশে হারা যে, দু চোখের সেই তারা যে, সে ভোরের আলো। হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায়, বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা, ভালোবাসা ঘিরে ভালো থাকা, নিজের নামে
তাকে ডাকা মন আমার, ও মন আমার। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী। কি হলো? আপনি কোথায় হারিয়ে গেছিলেন? দেরি হয়ে যাচ্ছে তো। দাদা একটু শুনুন না। বলছি যে আমাদের বিলটা একটু দিয়ে দিন না। আচ্ছা, আমি আপনাকে যতদূর চিনেছি, ফার্স্ট ডেটে আপনি বিলটা অর্ধেক শেয়ার করে নিতে চাইবেন, কি তাই তো? আপনি এটা জানলেন কি করে? ইঞ্জিনের আওয়াজ শুনে আমি বলে দিই যে গাড়িটা কত সিসি আর কি প্রবলেম। আর আপনার সাথে তো 15 বার দেখা হয়ে গেছে, এইটুকু আপনার ব্যাপারে জানবো না? আপনি সমান অধিকারে বিশ্বাস করেন, নিজের লাইফ পার্টনারের সাথে সবটা ভাগ করে নিতে চান। আর অধিকার যখন অর্ধেক, তখনই তো সে অর্ধাঙ্গিনী। কথা বলতে দেবেন। আপনাকে এই কথাগুলো বলতে না পারলে পেটের ভেতর কথাগুলো ঘুরপাক খাবে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। আমি আত্মবিশ্বাসী ঠিকই, কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে না খুব টেনশনে ছিলাম, জানেন তো। তাই আপনার সাথে জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ দিনের রিহার্সেল আমি অনেক দিন মনে রাখবো। আমার ভেতরে যা যা হেজিটেশন ছিল, আশা করছি আমি সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি। আপনি সত্যি আমার অনেক বড় সাহায্য করলেন। আমি জানি না, মানে সত্যিই জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। আমি ক্যাব বুক করেছিলাম তো, গাড়িটা না চলে এসেছে। আমি তাহলে বেরোই। হ্যাঁ, আশা করছি নিশ্চয়ই আবার কোনোদিন দেখা হবে। আপনি সাবধানে থাকবেন, আর হ্যাঁ, খাবারটা শেষ করে তারপরে বাড়ি যাবেন। আসছি তাহলে। হ্যাঁ, আপনার ভালো ভেবে আমি নিজের কষ্ট চেপে আপনাকে সাহায্য করলাম। ম্যানেজার ম্যাডাম, আমি যে আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছি। এই জীবনে যখনই আপনি কোনো প্রবলেমে পড়বেন, সব সময় আমাকে নিজের পাশে পাবেন।
দিভাই তো ফোনই লাগছে না। দিনকাল ভালো না, আমার পরমা এখন না রাত্রে মেয়েকে একা ছাড়তে ভয় করে। ভয় পেলে চলবে বাবা? তুমি বলো না মা, বাবাকে একটু বোঝাও। মেয়েরা যদি ভয় পেয়ে বাড়িতে বসে থাকে তাহলে তো মেয়েরা আরো পিছিয়ে পড়বে বাবা। আর মেয়েদের লড়াই তো মেয়েদেরকে লড়তে হয়। আচ্ছা কি হয়েছে, সমস্যাটা কি মা? এই যে এত দেরি হচ্ছে, একটা ফোন করে জানাবি তো আমাদের, আমাদের তো টেনশন হয় না কি? যাক, আর একটা কথা বলার ছিল, ওই সতীশের সঙ্গে তোকে ডেটে ফেটে যেতে হবে না, বুঝলি তো? তুই একটা কাজ কর, তুই সতীশকে বাড়িতেই ডেকে নে। মা, আমি দিদির জন্য একটা অলরেডি ড্রেস সিলেক্ট করে রেখেছি, আর তুমি এখন দিদিকে বলছো ডেটে যেতে না। এই দিদি, মাকে কিছু একটা বল না। আরে বাবা, আমি কি বলবো সোমা? মা যদি না চায় তাহলে তো আমি যেতে পারি না। তুই কি চাস সেটাও তো আমাদের জানা দরকার। দেখো বাবা, মা অনুমতি দিলে আমি যেতে চাই। কিন্তু সে তুই যে বলেছিস। আমি বলছি শোনো এদিকে। দেখো মা, সতীশ ছেলেটা খুব ভালো, কিন্তু কতটা আমার বন্ধু হতে পারবে, কতটা আমাকে মন থেকে বুঝে নিতে পারবে, সেটা তো আমাকেও বুঝে নিতে হবে, তাই না মা? আর শ্রী, সতীশ যদি তোমার বন্ধু না হয়ে উঠতে পারে তখন কি করবে? এত দূর সম্বন্ধটা এগিয়ে এসে বিয়েটা করবে না? দেখো বৌদি, আমি তো যথেষ্ট বড় হয়েছি, আমি বুঝি বিয়ে মানে কোনো বায়না নয়। বিয়ে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় একটা সিদ্ধান্ত। তাই আমি সবকিছু ভেবেচিন্তে এই বিয়েটা করব। আর বৌদি, বিয়ের আগে একে অপরের সঙ্গে দেখা করা কিংবা কথা বলা, এটা তো কোনো অন্যায় নয়। এত ভাবনা চিন্তা করে। প্লিজ থামো, আমি দেখছি। মা বলছি কি, তুমি স্ত্রীকে পারমিশন দাও। তুমি চিন্তা করো না, আমি তো তোমাকে বলেছি আমি আর জিনিয়া থাকবো। দেখো, আমরা থাকলে তো সমাজে কারোর আর কিছু বলার রইল না। দেখো, আমার বোনেরও তো উচিত না বিয়ের আগে ওর উডবি হাজবেন্ডকে ভালো করে চিনে নেওয়া, জেনে নেওয়ার, তাই না? একদম ঠিক বলেছিস দাদা ভাই। কালকে দিভাই ডেটে যাবে আর সুন্দর কিছু একটা পরেই যাবে, তাই না? তুই এখনো রেডি হস এগুলো? আরে কি করছিস? আর আমাকে দে। আরে শোন, তুই পারবি না এগুলো করতে। আমি যাওয়ার আগে এইসব না করে দিয়ে গেলে তুই ছাড় পড়বি। কিছু প্রেসার পড়বে। তুই এদিকে আয়, এদিকে আয়। চল বাবা, আমার কোনো কথাই শোনে না দেখছি। তুই চলে আসবে। মা কোথায়? মা, মা, মা শুনুন না, বলছি আমাকে না এক্ষুনি একবার বাপের বাড়ি যেতে হবে। আমার মমের শরীরটা খুব খারাপ হয়েছে। আর আপনি তো জানেন যে রনিও কলকাতায় নেই, বাইরে গেছে। এখন আমি যদি না যাই মা, আমার মমের তো কিছু একটা হয়ে যেতে পারে। বলুন। আমি জিনিয়াকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি বলছি সোমু আমার সাথে যাক মা। দেখুন, আমি তো একা, বলুন, আমি একা তো পারবো না। যদি মমকে হসপিটালে নিয়ে যেতে হয় তখন কি হবে মা? মা, তোমার মা যে এতটা অসুস্থ তুমি তো আগে বলোনি আমায়। আর তাছাড়া তোমরা যদি দুজনে চলে যাও তাহলে শ্রীয়ের যাওয়াটা কি হবে? শ্রীয়ের ডেটটা যাতে ক্যান্সেল হয় সেই জন্যই তো চলে যাচ্ছি মা। মা, আমি বলছি যে শোনো না, দাদা বৌদি যদি আমার সঙ্গে নাও যায় তাহলে অসুবিধার তো কিছু নেই। আমি তো একা একাই ক্লিনিং সার্ভিসের কাছে অনেক জায়গায় গেছি। আজ অবধি কি কোনো সমস্যা হয়েছে? হয়নি তো? নিজের এইটুকু খেয়াল আমি রাখতে পারি মা। দিভাই একদম ঠিক কথা বলেছে মা। আচ্ছা তুমি বলো, সতীশদা তো অজানা কেউ নয় যে দিভাই ভয় পেতে যাবে। চিন্তা করো না বৌদি, তোমাকে না একটা কথা বলার ছিল। তুমি এবার একটু নিজের শরীরের খেয়াল রাখো, একটু যত্ন নাও। যা স্ট্রেস যাচ্ছে তোমার ওপর দিয়ে, তোমাকে না আবার ইন্দ্রাণী আন্টির মতো এভাবে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়, হসপিটালে নিয়ে যেতে হয়। এই রে, এবার সতীশ এসে গেল। এবার কি হবে বল তো? কি আবার হবে? মানে ওয়েট করতে বলো, আমি রেডি হয়ে আসছি। যা। এই তো বাবা, এসো এসো এসো। থ্যাংক ইউ। এসো, জুতোটা তোমার মনে আছে? এসো, বসো বসো বসো।
আচ্ছা বাবা বলছি যে কি খাবে বলো, আমি একটু শরবত বানিয়ে আনি তোমার জন্য। না না, এখন আবার শরবত কেন? সে তো বেরিয়ে আমাদের কিছু না কিছু খেতেই হবে। আচ্ছা বলছি যে শ্রী কোথায়? শ্রী তো রেডি হচ্ছে, আমি দেখছি। তো তুমি বসো না, আমি নিয়ে আসছি, সতীশদা, আপনি তো এসব থেকেই দেখছি দিভাইয়ের খোঁজ করছিলেন। তবে আপনাকে কিন্তু আমি একটা কথা বলে রাখছি, আমি কিন্তু আপনাকে জামাইবাবু বলে ডাকতে পারবো না, আপনাকে কিন্তু আমি সতীশদা বলেই ডাকবো। আপনার তাতে কোনো আপত্তি নেই তো? না না, সে তোমার যা ইচ্ছে সেই নামেই আমাকে ডাকতে পারো। দিভাই এক্ষুনি চলে আসবে। আমি কি দিভাইয়ের হয়ে বুকেটা রিসিভ করতে পারি? শিওর। সতীশদা, আপনি দিদিকে নিয়ে কোথায় যাচ্ছেন? এখন তো সেটা বলা যাবে না, সারপ্রাইজ। না আসলে কি বলুন তো, বাবা মা অনেক টেনশন করছিল তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। চিন্তা নেই, আপনি এক কাজ করুন না, আপনি বরং আমাকে ফোনে একটা মেসেজ করে দিন, তাহলে সারপ্রাইজও রইলো আর বাবা মাও টেনশন করবে না। কই দিন, আমি আমার নাম্বারটা সেভ করে দিচ্ছি।